ও শোনো নিবেদন করছে গোয়েন্দা সুবর্ণলতা, লেখক ডক্টর অভিজিৎ দে। এখনকার গল্প সোনার পাথর বাটি, প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স। নীরবতা ভঙ্গ করে সুবর্ণই প্রথম কথা বলে উঠল। ব্রজেশ্বরবাবুর কাছ থেকে হারুর খবরটা পাওয়ার পর কুন্তলা দেবী স্থির হয়ে থাকতে পারছিলেন না। পাছে সব ফাঁস হয়ে যায়, আর পুলিশ যদি ব্রজেশ্বরবাবুর মাধ্যমে তার কাছে এসে পড়ে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে হারুকে তিনি নিজে হাতেই খুন করবেন। আর হারুর পূর্ব পরিচিত হওয়ার জন্য সেও দরজা খুলে দিয়ে মৃত্যুর মুখে নিজের জীবনকে নিক্ষেপ করেছিল। কিন্তু এখানেও একাধিক খটকা লাগতে শুরু করে। কেন তিনি নিজে হাতে তাকে খুন করলেন? যে কোনো লোককে দিয়ে করালেই তো পারতেন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গভীর এক ষড়যন্ত্রের জাল চোখের সামনে ভেসে উঠল। কি ধূর্ত আর অসাধারণ প্ল্যান বানিয়েছিলেন কুন্তলা দেবী আপনি। সুবর্ণ ব্রজেশ্বর বাবুর দিকে তাকিয়ে ওকে লক্ষ্য করে এইবার বলে চলল, এই পুরো ষড়যন্ত্রের লক্ষ্য ছিলেন আপনি ব্রজেশ্বর বাবু, শুধু আপনি। সঠিক কারণ বলতে পারবো না, শুধু অনুমান করতে পারি মাত্র। আর ষড়যন্ত্রের মূল চক্রী হলেন আপনারই স্ত্রী কুন্তলা দেবী। কি যাতা বলছেন? হ্যাঁ, কি প্রমাণ আছে আপনার কাছে যার ভিত্তিতে এই কথা বলতে পারেন? ব্রজেশ্বর বাবুর দিকে খানিকটা করুণার দৃষ্টিতে তাকালো সুবর্ণ, আর খানিকটা না সূচকভাবে মাথাটা পাশাপাশি নাড়িয়ে ও মৃদু হেসে আবার বলতে শুরু করলো, নিজে হাতে খুন করার কারণটাই তো সেই ষড়যন্ত্রের মূল কেন্দ্রবিন্দু, যাতে তার এই ষড়যন্ত্র ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। এমনকি আপনিও নন ব্রজেশ্বর বাবু। কুন্তলা দেবী সেদিন হারুর বাড়িতে গেরুয়া বসন পরেই গিয়েছিলেন। একজন পুরুষের বেশে খুন করার পর লাশের কাছে এক টুকরো রক্তমাখা গেরুয়া কাপড় ফেলে আসেন, যাতে হারুর খুনের সন্দেহটা পুরোপুরি ব্রজেশ্বরবাবু আপনার ওপরেই আসে। এবং পুলিশের সন্দেহ তাই হয়েছিল। কিন্তু প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় উল্টো। বাড়ি থেকে গেরুয়া বেশধারী সাধুকে বের হতে দেখেন কেউ কেউ। প্রত্যেকেই বলেন ওনার উচ্চতা একটু খাটো, আর গায়ে রাখা চাদরের তলা দিয়ে ওনার লম্বা চুল দেখা গিয়েছিল। হয়তো খুনের সময় ধস্তাধস্তিতে কুন্তলা দেবীর চুল খুলে যায়, আর তাড়াহুড়োতে উনি চুলটা বাঁধতে ভুলে যান। আর ওনার উচ্চতাও ব্রজেশ্বরবাবুর তুলনায় যথেষ্ট কম। কিন্তু ষড়যন্ত্রের সন্দেহটা এক প্রকার সিদ্ধান্তে পরিণত হয় যখন দেখি রক্তে মাখা গেরুয়া কাপড়ের টুকরোটা সিল্কের। এইবার মুখ খুললেন কুন্তলা দেবী, আর দেখলাম এক ধূর্ত গিরগিটির অস্বাভাবিক ব্যবহার। আমি কেন খুন করতে যাব? আর সিল্কের কাপড়ই বা জোগাড় করবো কোথা থেকে? হুবহু ওই রকম। রহস্যটা তো সেখানেই কুন্তলা দেবী। যদি ব্রজেশ্বর বাবুর কাপড় থেকে কেটে নিতেন তাহলে তার সন্দেহ হতো। তাই আপনি নিজের সিল্কের কাপড় থেকে এক টুকরো গিয়ে ফেলে এলেন। শুধু একটা জিনিস একটু চালে ভুল হয়ে গেল। আপনার বোঝা উচিত ছিল সিল্ক অনেক রকমের হয়, আর ব্রজেশ্বর বাবুর আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল, আর মোটা অঙ্কের পেনশনও তিনি পান। তাই বেশিরভাগ সময় তিনি মালবেরি সিল্ক পরেন, দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান। কিন্তু আপনি যে গেরুয়া কাপড়টা ফেলে এসেছিলেন সেটি সিল্ক হলেও সেটি মালবেরি সিল্ক নয়, সেটি তসর সিল্ক, যেটা বিহারে সব থেকে বেশি পাওয়া যায়। আর ভাগলপুরে এর উৎপাদন তো সব থেকেই বেশি। ওই ছোট্ট টুকরোর চকচকে ঈষৎ হলদে ভাব দেখেই বুঝতে পেরেছিলাম। আর সন্দেহটা দূর হয়ে গেল ফরেন্সিক রিপোর্ট আসতে। সুবর্ণর কথা শেষ হওয়ার সাথে সাথে কুন্তলা দেবী যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন ও চিৎকার করে বলতে লাগলেন, সব মিথ্যে, সব মিথ্যে, জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে। এইবার দেখলাম বিস্ফারিত চোখে রাগে ও বিরক্তি ভরা দৃষ্টি নিক্ষেপ করে ব্রজেশ্বর বাবু বলে উঠলেন, ছি 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 ছি, কুন্তলা, কুন্তলা, তুমি এতটা নিচে নামতে পারো? আমার আমার ভাবতেও ঘেন্না লাগছে। সুবর্ণ আবার বলতে শুরু করলো, আর এইবার যা বলল তা শুনে বাড়ির সবাই এক প্রকার ক্ষোভে ফেটে পড়ল। দাঁড়ান দাঁড়ান, কুন্তলা দেবীর চক্রান্ত এখানে থেমে থাকলেও ঠিক ছিল, কিন্তু তা তো হয়নি। কোনো এক অজ্ঞাত কারণে ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারও চক্রান্ত করেন তিনি। সুবর্ণ একটু থামতেই দেখলাম বাড়ির সবাই বিস্ফারিত চোখে বলে উঠল, কি? কিন্তু কুন্তলা দেবী নিরুত্তর, নিশ্চল হয়ে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন।
সুবর্ণ ব্রজেশ্বর বাবুর দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, আপনি যে গাড়ি করে যাচ্ছিলেন ব্রজেশ্বর বাবু, তার ড্রাইভারই কিন্তু আপনার ঘাতক হতো। খবর পাওয়া মাত্র আমরা যদি ঠিক সময়ে উপস্থিত না হতাম। ড্রাইভারের নাম বিনোদ যাদব, বাড়ি বিহারের মুঙ্গের জেলায়, পেশায় লেদ মিস্ত্রি। উনি আপনাকে বিহার নিয়ে যাওয়ার পথে রাস্তায় খুন করতেন। আর তারপরের ঘটনা আমার অনুমান মাত্র। হয়তো উনি ব্রজেশ্বর দেব সেজে উত্তরপ্রদেশে যে হোটেলে আপনার ওঠার কথা ছিল, সেখানে কুন্তলা দেবী আর আপনার মেয়ের সাথে আপনার জায়গা নিতেন। কিন্তু সুবর্ণ, তুই এত নিশ্চিত করে কি করে বলছিস? কুন্তলা দেবীর বাড়ি তল্লাশি করে ভারতবর্ষের একাধিক জায়গার একাধিক হোটেলের বুকিংয়ের কাগজপত্র উদ্ধার করা হয়। তার মধ্যে একটি ছিল আগামী 20 তারিখে। তবে সন্দেহ দানা বাঁধলো যখন দেখলাম যে এই 20 তারিখের আর বিগত কয়েকটা বুকিং স্লিপে ব্রজেশ্বর বাবুর বয়স অত্যধিক কম করে বসানো আছে। আর এটা দেখা মাত্রই মনে মনে আগের ঘটনার সাথে আমি মিলিয়ে নিলাম। আর কুন্তলা দেবীর ষড়যন্ত্রটাও চোখের সামনে বাস্তবে আকার নিতে দেখতে পেলাম। ব্রজেশ্বর বাবুর সাথে সাথে তদন্ত হয়তো শেষ হয়ে যেত, আর কুন্তলা দেবীও নিজের জায়গা ছেড়ে অন্যত্র নতুন করে বিনোদবাবুকে নিয়ে ঘর বাঁধতেন। আপনি ভুল করছেন ম্যাডাম। আমাকে আটকে রাখার কোনো মানেই হয় না। যদি ধরেও নি আপনি সব সঠিক কথা বলছেন, সেই অনুযায়ী খুন আমি করতেই পারি। করি তো নি, আর করতামও না। তাই আমি কিন্তু নির্দোষ। না বিনোদবাবু, আপনি নির্দোষ নন। আপনার ডান দিকে ঘাড়ের কাছে কালো একটা জরুল, 6 নম্বর সাইজের একই রকম কোলাপুরি জুতো, আর সস্তায় কেনা গায়ের জুঁই ফুলের পারফিউমের গন্ধ আপনাকে চিনিয়ে দিচ্ছে তো বিনোদবাবু। আপনি তো সেই লোক যাকে ব্রজেশ্বর বাবু আমার ওপর নজর রাখতে বলেছিলেন। হয়তো আপনারই হাত দিয়ে ওই বাটি চলে যায় কিউরিও শপে। হতে পারে, হয়তো আমি পিছু নিয়েছিলাম, কিন্তু এর বেশি আমার কোনো দোষ নেই। আমাকে এসব মিথ্যে খুনে অপরাধে জোর করে ফাঁসানো হচ্ছে। এইবার দেখলাম সুবর্ণ বেশ রেগে গেছে। খুব দৃঢ় অথচ তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, চুপ করুন আপনি বিনোদবাবু। আপনার লজ্জা করে না? খুন করা যার পেশা সে কিনা বলছে তাকে খুনের মিথ্যে অপরাধে ফাঁসানো হচ্ছে। শুনুন ব্রজেশ্বর বাবু, যাকে আপনি আপনার লোক বলে ভাবছিলেন, সে আদতে কুন্তলা দেবীর সাজানো একটি গুটি মাত্র, এই ষড়যন্ত্রেরই একজন শরিক। বিনোদবাবু, আপনার হাতের পুরো মোটা ঈষৎ হলদে বাদামি চামড়াটাই প্রমাণ করে যে আপনি লোহা জাতীয় কোনো সামগ্রীর কারখানাতে কাজ করতেন মুঙ্গেরে থাকাকালীন। আর সেখানে গিয়ে আমরা জানতে পারি ওখানকার পুলিশের খাতায় আপনার নামটা দাগি আসামি হিসেবে চিহ্নিত করা আছে। এই কথা বলার সাথে সাথে সুবর্ণ বিনোদবাবুর হাতের তালুটা সবার সামনে মেলে ধরল। আর দেখা গেল সত্যি হাতের বহুল ব্যবহৃত অংশগুলো শক্ত হয়ে বাদামি রং ধারণ করেছে। এইবার বিনোদবাবু কিছুটা চুপ হয়ে গেলেন, আর একবার নির্লিপ্ত দৃষ্টিতে তাকালেন কুন্তলা দেবীর দিকে। এর মধ্যেই ওনাদের গাড়ি তল্লাশি করে দুটো জিনিস পাওয়া গেছে। সেগুলো নিয়ে আমার এক অফিসার ঘরে ঢুকলেন। স্যার, এই দুটো জিনিস ওনাদের গাড়ি থেকে পাওয়া গেছে। যে দুটো জিনিস আমার অফিসার আমার হাতে তুলে দিল তা হলো একটি রামপুরি ছোরা ও একটি ট্রেনের টিকিট। বুঝতে অসুবিধে হলো না যে সুবর্ণর ব্যাখ্যা ও তথ্য বিশ্লেষণ একেবারে সঠিক। নিন বিনোদবাবু, প্রমাণ আপনার সাথেই আছে। চলুন, এবার বাকি জিজ্ঞাসা আর তার উত্তর জেলে গিয়েই দেবেন। এই বলে সুবর্ণ আমার দিকে তাকাতেই আমি আমার অফিসারদের দোষীদের গাড়িতে তুলতে বললাম, আর আমরাও গাড়ির দিকে এগোতে যাব। এমন সময় দেখি সুবর্ণ ব্রজেশ্বর বাবুর মেয়ের হাত ধরে পারমিতার শ্বশুর অর্থাৎ রাজেশ্বর বাবুর দিকে এগিয়ে যাচ্ছে। ওই মূল্যবান বাটি যতই দুর্মূল্য হোক না কেন, তা মানুষের জীবন আর সম্পর্কে থেকে বড় নয়। এই বাটি যেমন অনেক সম্পর্ককে দূরে সরিয়ে দিয়েছে, তেমনি একটা সম্পর্ক কিন্তু তৈরিও করেছে। একে আপনাদের বাড়িতেই রাখুন না। এ আপনার ভাইঝি, বড় ভালো মেয়ে। যাচাই করে তবেই বলছি। শুধু একটা কথা বললি না সুবর্ণ, তুই শশাঙ্ককে কেন গ্রেপ্তার করেছিলি? শশাঙ্ককে গ্রেপ্তার করা হয়নি পারমিতা। আরে ওনাকে তো জিজ্ঞাসাবাদ করার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের পর শশাঙ্ক বাবুকে ছেড়ে দেওয়া হয়েছে। চোর শুধু চুরি করলেই হয় না পারমিতা, অনেক সময় চোর মনেও বাসা বাঁধে। তাই ভালো হবে কারণটা তুই শশাঙ্ক বাবুর থেকেই জেনে নিস। এই বলে সুবর্ণ পারমিতাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আমার সাথে গাড়িতে উঠল। আমরা রওনা হলাম থানার উদ্দেশ্যে। গাড়িতে বসে ভাবছি যে সত্যি এরকম একটা
জটিল কেস এইরকম একজন সাধারণ গৃহবধূ সমাধান করে দিল। আর নিজের উপর খানিকটা লজ্জাও হচ্ছে, আবার ভালোও লাগছে এইরকম এক রহস্যভেদীর সাথে রহস্যভেদ করে। একটা বিষয় কিছুতেই মাথায় আসছে না, যে মেয়েটাকে সুবর্ণ ওই বাড়িতে ঢুকিয়ে দিল কেন? সামান্য কিছুদিনের মধ্যেই তো উনি ছাড়া পেয়ে যেতেন। আর দ্বিতীয় হলো, ব্রজেশ্বর বাবুকে খুন করার পেছনে সত্যি কি কারণ ছিল? সুবর্ণর যুক্তিটা বড় নড়বড়ে মনে হচ্ছিল, নাকি সেটাই সঠিক? অনেকক্ষণ উৎকণ্ঠা চেপে রাখার পর দুটো প্রশ্নই সুবর্ণকে করে বসলাম। আপনার দুটো প্রশ্নের উত্তরই হলো স্নেহ, বুঝলেন? সঠিক করে বলতে গেলে বলতে হয় পিতৃস্নেহ। আর এই স্নেহের কারণই হলো ওই মেয়ে। না সুবর্ণ, এ হেয়ালি আমার বোধগম্য নয়। একটু খুলে না বললে বুঝতে পারবো না। ব্রজেশ্বরবাবু জানতেন ওটি তার মেয়ে, তাই কুন্তলা দেবীকে চাপ দিতে থাকেন তিনি যেন বাড়িতে ফিরে আসেন। কিন্তু কুন্তলা দেবী আসলে জানতেন যে ওটা বিনোদবাবুর মেয়ে, আর ওই মেয়েকে হারিয়ে ফেলার ভয় দুই বাবারই ছিল। কিন্তু কুন্তলা দেবী ঠিক করেছিলেন যে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সব দোষ আর সন্দেহ ব্রজেশ্বর বাবুর উপর চাপিয়ে দিয়ে তিনি নিজে আলাদা করে সংসার পাতবেন বিনোদবাবুকে নিয়ে। আর এ মতাবস্থায় ব্রজেশ্বর বাবু খুন হলে আর কেউ তার নাগালও পাবে না। আবার তিনি বিনোদের সঙ্গে সংসার করে তাদের মেয়েকে নিয়ে নিশ্চিন্তে কাটিয়েও দিতে পারবেন। তাই এই দুই বাবার স্নেহই দুই বাবাকে দুরকম অপরাধ করতে বাধ্য করল। কিন্তু আপনি এটা বুঝলেন কখন? মানে কি করে এতটা শিওর হচ্ছেন? মনে করে দেখুন, ওই মেয়ের পিছু পিছু যখন আমরা কুন্তলা দেবীর বাড়ি যাই, তখন মেয়েটি মাকে কি জিজ্ঞেস করেছিল? মা, বাবা গাড়ি নিয়ে ফেরেনি, একটা জরুরি দরকার ছিল। ব্রজেশ্বর বাবুর তো নিজস্ব কোনো গাড়িই নেই, তবে এই বাবা সম্বোধন কার উদ্দেশ্যে? একটু ভাবুন, বুঝতে পারবেন। মেয়েটিও জানতো যে তার বাবা বিনোদবাবু, আর ব্রজেশ্বর বাবুকে কি এতদিনে একবারও বাবা বলে ডাকতে শুনেছেন? বড় অদ্ভুত না? আমার কাছে যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। তখন মনে হচ্ছিল এত সহজ একটা ব্যাপার, অথচ আমরা কেউ লক্ষ্য করলাম না। মনের ভেতর থেকে উত্তর এলো, ভগবান কিছু মানুষকে কিছু বিশেষ ক্ষমতা দিয়ে পাঠায়, যার উদাহরণ সুবর্ণলতা সেন। আর একটা জিনিস আপনাকে দেখালে আপনি আরও স্পষ্ট ধারণা পাবেন সূর্যকিশোর বাবু। কি বলুন তো? বিনোদবাবুর গাড়ি থেকে পাওয়া ট্রেনের টিকিট আর কুন্তলা দেবীর বাড়ি থেকে পাওয়া হোটেলের অগ্রিম বুকিংয়ের কাগজে পুরুষ ব্যক্তিটির বয়স কিন্তু একই থাকার কথা আমার অনুমান অনুযায়ী। যদিও ট্রেনের টিকিটে বিনোদবাবুর নাম থাকলেও হোটেলের বুকিং হয় ব্রজেশ্বর বাবুর নামে, কিন্তু দুই জায়গাতেই ইচ্ছাকৃত বা অভ্যাসগতভাবে বিনোদবাবুর বয়সই কিন্তু দেওয়া হয়, যা ব্রজেশ্বর বাবুর তুলনায় বেশ কম। কিন্তু মানুষ বোঝে না, বস্তু যতই মূল্যবান হোক তার সম্পর্কের থেকে বড় নয়। তা সোনা হলেও তা পাথরেরই সমান। এই বলে সুবর্ণ মৃদু হাসল ও জানলার দিকে উদাসভাবে তাকিয়ে থাকল, কিন্তু কোনো বিজয়িনীর হাসি যেন তার মধ্যে দেখলাম না। শুধু দেখলাম রহস্য সমাধান করেও যেন কোনো এক বেদনায় সে বিদীর্ণ হয়ে আছে। হয় সে বেদনা অপরাধের অথবা অপরাধীর। শুনলেন গোয়েন্দা সুবর্ণলতা সিরিজের সোনার পাথর বাটি। অংশগ্রহণে শ্রমণা বসু, সৌভিক সরকার, জয়তী ভট্টাচার্য, দেবলীনা সরকার, রক্তিম ঘোষাল, অয়ন চক্রবর্তী, দেবস্মিতা ভট্টাচার্য, অভিজিৎ দাস। প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজনা ও আবহে ই ফ্ল্যাট স্টুডিও।